কেমিস্ট্রির প্রথম অধ্যায়ের আজকে শেষ ক্লাস করব। কিছু প্রশ্ন যেগুলো বোর্ডে আসছে বিভিন্ন সময়ে, এগুলা নিয়ে আমরা একটু কথা বলি। এই অধ্যায় শেষ করে দিয়ে আমরা আগামীকালকে থেকে নতুন অধ্যায় শুরু করব, দ্বিতীয় অধ্যায় শুরু করব। ঠিক আছে, দেখেন আমরা কিছু প্রশ্ন সমাধান করেছিলাম এখানে। লাস্ট যে ক্লাসটা করেছিলাম আমরা, সেখানে আণবিক ভরের ব্যাপারটা আপনাদেরকে বোঝাতে গিয়ে নেটওয়ার্ক সমস্যার কারণে আমি হয়তো ক্লাসটা সম্পূর্ণরূপে করতে পারি নাই। তাহলে এখন আমরা এই আণবিক ভরের যে ব্যাপারটা সেটা একটু ক্লিয়ার করে দিচ্ছি। দেখেন একটু সময় নিয়ে আমরা ক্লিয়ার করি। দেখেন এখানে মজার ব্যাপারটা হচ্ছে কি, যে আপনি যদি পারমাণবিক ভর আর আণবিক ভর দুইটাই একই রকম, কিন্তু যখন আমরা ডেফিনেশন করি অর্থাৎ সংজ্ঞা করি তখন একটু প্রবলেম হয় আর কি। যেটা দিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম সেটা দিয়েই করতেছি। দেখেন সালফিউরিক অ্যাসিডের আমরা যদি এখানে পারমাণবিক ভরগুলোর যোগফল নিই। আচ্ছা দেখেন, তাহলে আমরা এটাকে আহ, এটার যে পারমাণবিক ভরগুলোর যোগফল নিয়েছিলাম আমরা এরকম, এই যে এটা হচ্ছে 2, আর সালফারের হচ্ছে 32, প্লাস এটা হচ্ছে ষো- আহ, অক্সিজেনের হচ্ছে 16 × 4, তার মানে 4 × 16 হচ্ছে 64, তার মানে আমরা এখান থেকে পেয়েছিলাম 98 গ্রাম। দেখেন এই 98 গ্রাম হচ্ছে পারমাণবিক ভরগুলার সমষ্টি, ঠিক না? এই যৌগগুলার পারমাণবিক ভরের সমষ্টি। ঠিক আছে, এখন আমি ধরেন এটা আমরা যৌগ নিয়ে বুঝিয়েছি, আরো সহজে যদি আপনাদেরকে বুঝাই আমি, ঠিক আছে, তাহলে আরো সহজে যদি বুঝাতে চাই তাহলে আরেকটা উদাহরণ নিই। ধরেন আমরা আহ এরকম নিলাম, সোডিয়ামের কথা বললাম, একটা মৌলের ব্যাপারে বলি আমরা, এটা তো যৌগ নিয়েছি, আমরা মৌল দিয়ে বলি। এই সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত বলেন তো? 11। এক। আচ্ছা, আর এর পারমাণবিক ভর কত বলতে পারেন? 23। 23, অর্থাৎ 23। তার মানে দেখেন সোডিয়ামের সোডিয়ামের পারমাণবিক ভর সমান সমান আমরা কত লিখলাম? 23। আচ্ছা, এখন যদি আমরা বলি যে সোডিয়ামের আণবিক ভর কত, আণবিক ভর সমান সমানও আমরা কি লিখতে পারি? 23 লিখতে পারি। কিন্তু দেখেন, তাহলে আমরা সোডিয়ামের পারমাণবিক ভরও লিখতে পারলাম 23, আবার সোডিয়ামের আণবিক ভরও আমরা লিখতে পারলাম 23। তাহলে পার্থক্যটা কোথায়? তাহলে সংজ্ঞাটা কেন ডিস্টেন্স হবে, সংজ্ঞাটা কেন চেঞ্জ হয়ে যাবে, সেই ব্যাপারটা আমরা একটু দেখি। দেখেন সংজ্ঞাটা হচ্ছে যে আমরা যখন এই সোডিয়ামের পারমাণবিক ভর লিখেছিলাম তখন আমরা সরাসরি পারমাণবিক ভর লিখে ফেলছি। ঠিক আছে, তখন পারমাণবিক ভর যখন আমরা লিখেছিলাম সরাসরি লিখেছি, কিন্তু এর একটা প্রসেস আমরা জানতাম। সেই প্রসেসটা হচ্ছে যখন আমরা পারমাণবিক ভর নির্ণয় করি তখন আমরা প্রোটন, এর ভিতরে যে প্রোটন গুলা থাকে এই প্রোটন এবং নিউট্রনের যোগফলটা লিখি। এটা সমানই হচ্ছে পারমাণবিক ভর। ঠিক আছে, আর আণবিক ভরে যখন আমরা আসব তখন আমাদের একটা কাজ করতে হবে। আণবিক ভরটাকে নির্ণয় করার জন্য আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে পারমাণবিক যে ভরটা আছে, পারমাণবিক ভর যেটা আছে, যেমন এটা করে আমরা যেটা পেয়েছি পারমাণবিক ভর, এটাকে আমরা একটা জিনিস দ্বারা ভাগ করব, অর্থাৎ সাপেক্ষ দিয়ে ভাগ করব। সাপেক্ষটা হচ্ছে যে আমরা দুইটা জিনিস নিতে পারি, একটা হচ্ছে হাইড্রোজেনের একটি পরমাণুর ভর, হাইড্রোজেন এর একটি পরমাণুর ভর। ঠিক আছে, অথবা আমরা এটা না লিখে আরেকটা জিনিস লিখতে পারি, সেটা হচ্ছে যে আমরা যদি কার্বন 12 আইসোটোপের 12 ভাগের 1 অংশ যদি নিই, আমরা এত অংশ নিই, এত অংশ আহ কার্বন 12 আইসোটোপের 12 ভাগের 1 অংশ যদি আমরা নিই আর কি, তাহলেও সেম ঘটনাটাই হয়।
কার্বন 12 আইসোটোপের 12 ভাগের 1 অংশ। তাহলে দেখেন এই যে 12 কাটা যাবে, থাকবে কত? 1। আবার এই হাইড্রোজেনের একটি পরমাণুর ভরও কত? 1। তার মানে আমরা ওই যে পারমাণবিক ভর যেটা পেয়েছিলাম, ধরেন সোডিয়ামের পারমাণবিক ভর পেয়েছি আমরা 23, আর হাইড্রোজেনের একটি পরমাণুর ভর হচ্ছে 1, অথবা কার্বন 12 আইসোটোপের 12 ভাগের 1 অংশ মানে হচ্ছে 1। তাহলে 1 দিয়ে যদি আপনি 23 কে ভাগ করেন তাহলে 23 হবে। তার মানে দেখেন আণবিক ভর এবং পারমাণবিক ভরের মানটা একই রয়ে গেছে, কিন্তু আমরা যখন আণবিক ভর বের করেছি, ঠিক আছে, আণবিক ভরটাকে বের করেছি, তখন আমরা কি করেছি? একটা সাপেক্ষ ধরেছি, অর্থাৎ পারমাণবিক ভরটাকে আমরা একটা সাপেক্ষে ভাগ করে তারপরে আমরা বলছি যে এটা হচ্ছে আণবিক ভর। তার মানে আমরা আণবিক ভরের সংজ্ঞাটা কি করতে পারি, যে কোনো মৌলের পারমাণবিক ভরকে কোনো মৌলের পারমাণবিক ভরকে হাইড্রোজেনের একটি পরমাণু দ্বারা ভাগ করলে যে পরিমাণ আমরা পাই সেটাই হচ্ছে তার কি আণবিক ভর। অথবা হাইড্রোজেনের সরি কোনো পরমাণুর পারমাণবিক ভরকে কার্বন 12 আইসোটোপের 12 ভাগের 1 অংশ দ্বারা ভাগ করলে যে ফলাফলটা আমরা পাই সেটাই হচ্ছে তার কি আণবিক ভর। বুঝতে পেরেছেন ব্যাপারটা? অণুমৌলের পারমাণবিক ভরকে হাইড্রোজেনের একটি পরমাণু দ্বারা ভাগ করলে যে পরিমাণ পাই তাকে তার আণবিক ভর বলা হয়। এখন আমরা যৌগের ক্ষেত্রে যদি হয়, যেমন এটা আমরা মৌলের জন্য লিখেছি, যদি যৌগের ক্ষেত্রে হয় তাহলে যৌগটা লিখে দিব। যেমন ওই যে যেটা করেছিলাম সালফিউরিক অ্যাসিডের ব্যাপারে, আমরা যেটা করেছিলাম 98 গ্রাম। এখন আমরা এটাকে ওই যে 98 গ্রামকে যদি আমরা 1 দ্বারা ভাগ করি তাহলে এই 98ই হবে। ঠিক আছে, তাহলে আমরা বলবো কোন যৌগের পারমাণবিক ভরকে হাইড্রোজেনের একটি পরমাণু দ্বারা ভাগ করলে যে পরিমাণ পাই তাকে আমরা উক্ত যৌগের আণবিক ভর বলে থাকি। ঠিক আছে। অ্যাভোগাড্রোর প্রকল্প কাকে বলে এটা আমরা দেখি। অ্যাভোগাড্রোর প্রকল্প বলতে কি, যে অ্যাভোগাড্রোর একটা সূত্র আছে। এই এন দ্বারা আমরা জানি অ্যাভোগাড্রোর যে সংখ্যাটা মানটা, আর অ্যাভোগাড্রোর প্রকল্প হচ্ছে অ্যাভোগাড্রোর একটা সূত্র আছে। সেই সূত্রটা কি? অ্যাভোগাড্রোর যে সূত্রটা, এটাকেই বলা হয় অ্যাভোগাড্রোর প্রকল্প। একই তাপমাত্রা ও চাপে সমান আয়তনের সকল গ্যাসে, দেখেন, একই তাপমাত্রা ও চাপে একই তাপমাত্রা ও চাপে সমান আয়তনের সকল গ্যাসে, সমান আয়তনের সমান আয়তনের সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। সমান সংখ্যক অণু থাকে। ঠিক আছে, এটা আর কি ব্যাপারটা, এটাকে বলা হয় কি অ্যাভোগাড্রোর প্রকল্প। এটাকে আমরা যদি প্রকল্প আকারে লিখি তাহলে ইনভার্টেড কমার ভিতরে নিয়ে আসবো। একই তাপমাত্রা ও চাপে সমান আয়তনের সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। তাপমাত্রা এবং চাপ যদি স্থির থাকে, ঠিক আছে, তাপমাত্রাটা এবং চাপ, ধরেন প্রেসার পি, এই দুইটা স্থির আছে। স্থির বলতে কি, যা ছিল তাই। ধরেন আপনি 1 একক যদি ধরেন তাহলে 1 এককই, মানে পরিবর্তন হবে না। এই দুইটা যদি এরকম থাকে তাহলে সমান আয়তনের সকল গ্যাসে সমান আয়তন, ঠিক আছে, সমান আয়তনের সকল গ্যাসে কি হবে? সমান সংখ্যক অণু থাকবে। কারণ আয়তন আপনি ভি সমান ধরলেন, যে এখানে আহ, একটা নির্দিষ্ট মাত্রা ধরলেন, ধরেন 1 ঘনমিটার ধরলেন, সেন্টিমিটার কিউব ধরলেন, এতটুকু আয়তন আছে। এখন দেখেন যদি এই দুইটা জিনিস স্থির থাকে তাহলে এইটার মধ্যে মানে সমান আয়তনের সকল গ্যাসে সমান আয়তনের সকল গ্যাসে, গ্যাসটা যে যাই হোক না কেন, আয়তনটা যদি সমান থাকে তাহলে যে কোনো গ্যাস হোক না কেন, ধরেন মিথেন গ্যাস, হ্যাঁ, অ্যামোনিয়া গ্যাস, আপনি ক্লোরিন গ্যাস, যে কোনো গ্যাস নিলেন, সকল গ্যাসেই অণুর সংখ্যাটা কি হবে? সমান হবে। যদি তাপমাত্রা ও চাপ স্থির থাকে তাহলে সমান আয়তনের সকল গ্যাসে অণুর সংখ্যা কি থাকবে? সমান সমান থাকবে, অর্থাৎ সমান সংখ্যক অণু থাকবে। এটা বলা। আর অণু কতটা থাকবে?
সেটা হচ্ছে আমাদের অ্যাভোগাড্রোর যে সংখ্যা আছে সেটা থেকে আমরা জানতে পারি, তাই না? দেখেন, তাহলে আমরা যদি এটা বলি, আমরা প্রমাণায়তন কাকে বলে কেউ বলতে পারেন? প্রমাণায়তন হচ্ছে 22.4 লিটার। ঠিক আছে, তাহলে 22.4 লিটার সমানায়তন বিশিষ্ট, আয়তন বিশিষ্ট 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 বায়ুচাপে অ্যামোনিয়া নাইট্রোজেন, অর্থাৎ 1 বায়ুচাপে, অর্থাৎ চাপটাও স্থির, 1 বায়ুচাপে চাপে কারণ আমরা অ্যামোনিয়া গ্যাস পেলাম, নাইট্রোজেন গ্যাস পেলাম, তারপরে ধরেন আমরা হাইড্রোজেন গ্যাস পেলাম, এরকম বিভিন্ন গ্যাস পেলাম, বা কার্বন ডাই অক্সাইড ও কার্বন ডাই অক্সাইড গ্যাস পেলাম। এই সকল গ্যাসে আহ, আণবিক ভর সমান না হলেও এই বায়ুচাপে এদের আণবিক ভর সমান না হলেও অণুর সংখ্যা কি থাকবে? সমান থাকবে। অর্থাৎ অণুর সংখ্যা থাকবে, অণুর সংখ্যা সমান, সমান অর্থাৎ 6.023 ইন্টু 10 সরি 10⁻23 টি, অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যার সমান অণু থাকবে, যদিও তাদের কি আণবিক ভরগুলা কি সমান না। ঠিক আছে, যদি এই শর্তটা থাকে যে সমান আয়তন, অর্থাৎ 22.4 লিটার আয়তন হয়, আর তাপমাত্রাটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়, আর 1 বায়ুচাপ, ঠিক আছে, বায়ুচাপটা যদি নির্দিষ্ট থাকে, ঠিক আছে, তাহলে এই প্রত্যেকটার মধ্যে অণুর সংখ্যা কি থাকবে? সমান থাকবে। এই ব্যাপারটা এখানে বলে দিচ্ছে। আর অ্যাভোগাড্রোর সংখ্যা পরের যে অংশটা আছে, অ্যাভোগাড্রোর সংখ্যা এন এর মান যেটা আমরা জানি, একটু আগে যেটা লিখেছি, 6.023 ইন্টু 10⁻23, এতটি অণু, এই আর কি। ঠিক আছে, নিষ্ক্রিয় গ্যাসগুলোর নিষ্ক্রিয়তার কারণ, দেখেন, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা বারবার ব্যাখ্যামূলক প্রশ্নে আসে। নিষ্ক্রিয় গ্যাসগুলার নিষ্ক্রিয়তার কারণ, একেবারে সিম্পলি যদি আমরা ব্যাপারটাকে বলি আপনাদেরকে, একেবারে সহজ ভাষায় যেটা আর কি, সেটা হচ্ছে, দেখেন এখানে আমরা যে জিনিসটা জানি সেটা হচ্ছে যে, আমরা যদি একটা মৌল নিই এবং মৌলের বিভিন্ন শক্তি স্তর অঙ্কন করি, ঠিক আছে, ধরেন আমরা বেশ কয়েকটা শক্তি স্তর অঙ্কন করলাম, কারণ 3টা শক্তি স্তর এখানে আমরা দেখতে পাচ্ছি, 1 2 3টা শক্তি স্তর। এখন এই 3টা শক্তি স্তর আর 4টা শক্তি স্তর যাই হোক না কেন, যেমন ধরেন আমরা জানি প্রথম শক্তি স্তর যেটা আছে, ফার্স্ট শক্তি স্তরে আমরা জানি 2টা, তার মানে 2টা হলে কি পূর্ণ হয় না? 2টা হলেই সেটা পূর্ণ। সেকেন্ড শক্তি স্তরে 8টা হইলে সেটা পূর্ণ। থার্ডে যদি 18টা হয় তাহলে সেটা পূর্ণ। ফোর্থে যদি 32টা হয় তাহলে সেটা পূর্ণ। এখন দেখেন, মানে যার যেটা রিকোয়ারমেন্ট আছে, যেমন এখানে তৃতীয় শক্তি স্তরে 18টা থাকার কথা। এখন কোনো কারণে দেখা গেল যে আমরা এখানে এটার ইলেকট্রন বিন্যাস করতে গিয়া দেখলাম আমরা যে এটার প্রথম শক্তি স্তরে আছে 2টা ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে আছে মনে করেন 8টা ইলেকট্রন, আর তৃতীয় শক্তি স্তরে এসে দেখলাম আমরা এটার মধ্যে আমি সব লিখে ফেলতেছি যে ধরেন 18টা ইলেকট্রন আছে। ঠিক আছে, তার মানে এর এটা হচ্ছে তৃতীয় শক্তি স্তর, এটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, আর এটা হচ্ছে প্রথম শক্তি স্তর। এখন দেখেন তো, যেখানে যে কয়টা থাকার কথা, তৃতীয়তে 18টা থাকার কথা, 18টাই আছে,
দ্বিতীয়তে 8টা থাকার কথা, 8টাই আছে। প্রথমে 2টা থাকার কথা, 2টাই আছে। তার মানে দেখেন, সর্ববহিস্থ স্তর যেটা, একবারে বহিস্থ স্তর যেটা, এই বহিস্থ স্তরে যে কয়টা থাকার কথা সেই কয়টাই আছে। তার মানে সবার বাইরের স্তরটা ইলেকট্রন দ্বারা কি আছে, পূর্ণ আছে। তাহলে যে সকল মৌলের সর্ববহিস্থ স্তরে যতটা ইলেকট্রন থাকার কথা ততটা দিয়ে যদি পূর্ণ থাকে, তাহলে তাদের একটা নিষ্ক্রিয়তা কাজ করে। নিষ্ক্রিয়তা কাজ করে কিরকম, যে আমার যে কয়টা দরকার ছিল আমার সেই কয়টাই আছে যেহেতু, তাহলে আমি কাউকে ইলেকট্রন দানও করব না আর কারো কাছ থেকে ইলেকট্রন গ্রহণও করব না, এরকম একটা প্রবণতা থাকে। তার মানে সর্ববহিস্থ স্তর যদি ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে সে ইলেকট্রন দান বা গ্রহণের গ্রহণের অনীহা প্রকাশ করে। অনীহা প্রকাশ করে, অপারগতা প্রকাশ করে। ঠিক আছে, এই যে অনীহাটা, এই যে অনীহা প্রকাশ করার যে ব্যাপারটা, এই অনীহা প্রকাশ করার কারণেই তারা কি হয়, নিষ্ক্রিয় হয়। নিষ্ক্রিয় বলতে কি, তারা আর কারোর সাথে যুক্ত হতে চায় না, আবার কারো কাছ থেকে মুক্ত হতে চায় না। তার মানে তারা তাদের মতোই অবস্থান করে, নিষ্ক্রিয় হয়ে যায়, তারা কোনো কাজকর্ম করে না, রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। ঠিক আছে, তাহলে আমরা ওই যে নিষ্ক্রিয় গ্যাস যতগুলো আছে সব কয়টার ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি, তাহলে দেখা যাবে কি, যে প্রত্যেকটাই, যেমন ধরেন আমরা যদি এরকম দেখি, ধরেন হিলিয়াম, হিলিয়ামের সর্ববহিস্থ স্তরে একটা এবং ইলেকট্রন হচ্ছে 2টা। তার মানে দেখেন, এই যে সর্ববহিস্থ স্তরে 2টা থাকার কথা, 2টাই আছে। তাহলে শেষ সর্ববহিস্থ স্তর ইলেকট্রন দ্বারা পূর্ণ, পূর্ণ। তাহলে সে যদি কারোর সাথে আসে, যেমন আপনি হিলিয়ামের সাথে ক্লোরিনকে বিক্রিয়া করতে দিলেন, এখন ক্লোরিন যাবে এর কাছে ঠিকই, কিন্তু এ মুখ উল্টা দিকে চলে আসবে, বলবে যে না, আমার কোনো রিকোয়ারমেন্ট নাই, ঠিক আছে, আমি তোমাকে ইলেকট্রন দিবও না, আর তোমার কাছ থেকে আমি ইলেকট্রন নিবও না, কারণ আমি আমার যেটা চাহিদা সেটাই আছে আমার। ধরেন আমরা নিয়নের কথা যদি বলি, নিয়নের আহ সর্ববহিস্থ নিয়নের ইলেকট্রন বিন্যাসটা কত বলেন তো? স্যার 10 10। তাহলে এখানে 2টা, দেখেন দ্বিতীয় স্তরে 8টা থাকার কথা, 8টাই আছে। তার মানে সে কি, তার সর্ববহিস্থ স্তর ইলেকট্রন দ্বারা পূর্ণ। দেখেন আর্গনে যান আপনি, আর্গনে 18টা, ঠিক আছে। তার মানে ওইখানেও দেখেন এই 3টা শক্তি স্তর, প্রথমে 2টা, দ্বিতীয়তে 8টা, তৃতীয়তে 8টা। তার মানে এইটাও কি ইলেকট্রন দ্বারা পূর্ণ। ঠিক আছে, তাহলে যেহেতু ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে সর্ববহিস্থ স্তরগুলা, সেহেতু এরা রাসায়নিক ভাবে কি হয়, নিষ্ক্রিয় হয়। তার মানে আমরা বলতে পারি নিষ্ক্রিয় গ্যাসগুলো নিষ্ক্রিয়তার কারণ হলো এদের সর্ববহিস্থ স্তর ইলেকট্রন দ্বারা পূর্ণতা। ঠিক আছে, পরে আপনি আর একটু গুছিয়ে গেছে আর দুই দুই একটা কথা লিখে ফেলবেন। ঠিক আছে, কোয়ান্টাম সংখ্যা কত প্রকার ও কি কি, যেগুলা নিয়ে আমরা এর আগে আলোচনা করেছি কোয়ান্টাম সংখ্যার ব্যাপারগুলা নিয়ে। কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 4 প্রকারের কোয়ান্টাম সংখ্যা আমরা পেয়ে থাকি। নাম্বার 1 হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম যেটাকে আমরা এন দ্বারা প্রকাশ করে থাকি, ক্যাপিটাল এম বা স্মল এম দ্বারাও কখনো প্রকাশ করে থাকি। ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের 2 নম্বর ছিল সহকারী কোয়ান্টাম সংখ্যা, যেটাকে আমরা স্মল এল দ্বারা প্রকাশ করে থাকি। তারপরে হচ্ছে চুম্বক স্যার কোয়ান্টাম, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম চুম্বকীয় সংখ্যা। চুম্বকীয় বা চুম্বক কোয়ান্টাম সংখ্যা, যেটাকে আমরা এম দ্বারা প্রকাশ করি, অর্থাৎ ম্যাগনেটিক কোয়ান্টাম, যেটা ম্যাগনেটিক এম। তারপরে সর্বশেষ ছিল স্পিন কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা, যেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করতাম বলেন তো, এস দ্বারা। এই হচ্ছে আমাদের কোয়ান্টাম। আমরা এই যে 4টা কোয়ান্টাম সংখ্যা পেয়েছি, এখন এই 4টা কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা যে ব্যাপারগুলা পেয়েছিলাম, যে এখানে ধরেন আমরা একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করার সময়, ধরেন
1s2, 2s2, 2p6, 3s1, এটা আমরা করলাম। ধরেন সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করলাম। এখন এখানে দেখেন, আমরা যদি এরকম নেই যে 1s2, 2s2, হ্যাঁ, 2p6, 3s, তাহলে এখানে দেখেন আমরা এই যে ধরেন এই জায়গাটাতে আমি আসলাম, এইটুকু জায়গাতে, এই জায়গাটাতে আমাদের এন এর যে মানটা আছে সেটা হচ্ছে 1। ঠিক আছে, যদি আমরা এল এর মান ধরি, এল, তাহলে আমরা কত ধরবো বলেন তো? 0। 0, জিরো। যদি আমরা এখানে এম এর মান নেই, আমরা বলছিলাম শর্টকাটে যেটা মনে রাখবো, এল সমান সমান এম। ঠিক আছে, তাহলে আমরা সরাসরি এল যেহেতু 0 পেয়েছি, তার মানে এম এর মানও 0। এস এ যখন আমরা আসবো, তখন এস এর ব্যাপারটা হচ্ছে এই যে এসটা হচ্ছে এই জায়গাটা, কিন্তু দেখেন এস কিন্তু এই যে এন, এন লিখেছি আমরা এই জায়গাটা, এইটা। ঠিক আছে, এস হচ্ছে এই জায়গাটা। ধরেন আপনি এন যখন লিখলেন, ধরেন আমি এখানে টুপির কথা বলি বা 3s এর কথা বলি, ধরেন 3s, 3s এ আপনি যখন এন সমান সমান 3 লিখে ফেলবেন, তখন এইটুকুর কাজ শেষ, এটার কাজ শেষ। এরপরে যেগুলা করতেছেন আপনি সবকটাই করতেছেন কিন্তু এস এর জন্য। ঠিক আছে, এই এস, তাহলে এখন এখানে এস এ, তার মানে এইটাও এস এর জন্য করছেন আপনি, এটাও এস এর জন্য করছেন। এখন এস যেটা বের করবেন সেটাও এস এর জন্য। তাহলে এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, যে এস এর উপরে যে দুইটা ইলেকট্রন আছে, দেখেন এখন এইখানে এসে এস এর উপরে ইলেকট্রন আছে কয়টা? দুইটা, ঠিক না? এস এর উপরে ইলেকট্রন আছে দুইটা। এখন এই দুইটাকে আপনি ভাগ করবেন। ঠিক আছে, ভাগ করবেন এক এক করে। দেখেন, ধরেন এটা এই একটা ইলেকট্রন, আর এই হচ্ছে আরেকটা ইলেকট্রন। ঠিক আছে, একমুখী দ্বিমুখী দুইটা লিখে ফেলছে, একটা ইলেকট্রন দুইটা electron। এখন আপনি যখন এখান থেকে এস এর মানটা বের করবেন, তখন আপনি যে কোনো একটার মান বের করবেন। ঠিক আছে, দেখেন, তাহলে আপনি একটার মান নিন। এখন এস, এস থেকে যখন আপনি একটার মান নিতে যাবেন, তখন কি করতে হবে আপনাকে, এই যে এক, একটা লিখছেন, হ্যাঁ, একটা দেখেন, এই একটা আপনি কোথা থেকে নিছেন, কয়টা থেকে নিছেন একটা? আমরা এখানে ওয়ান এনে বসালাম, ধরেন একমুখী ইলেকট্রনটা আমি এখানে এনে বসালাম, একটা। আচ্ছা, এই একটা আপনি কয়টা থেকে নিছেন? দুইটা হইতে। আপনার এখানে কি একটা ছিল নাকি এস এর উপরে কয়টা ছিল? না স্যার, দুইটা ছিল। স্যার দুইটা। দুইটা। দুইটা থেকে আপনি কয়টা আনছেন? একটা। একটা। তাহলে আপনি কি করছেন, দুইয়ের, দুই থেকে এক যদি নিয়ে আসেন, আপনি একটা আনেন, তাহলে আপনি কতটুক আনছেন? দুইয়ের অর্ধেক আনছেন না? জি স্যার। জি স্যার। দুইয়ের অর্ধেক আপনি নিয়ে আসছেন, তার জন্য আমরা এখানে ওয়ান না লিখে আমরা কি লিখি, হাফ। ঠিক আছে, এইখানে আমরা লিখি হাফ। এখন আপনি যদি দেখেন এই যে এই দুইটার প্রথমটা নেন, যদি এইটার কথা আপনাকে বলে, ঠিক আছে, তাহলে এটা হবে প্লাস হাফ। আর যদি আপনাকে এটার কথা বলে, তাহলে এটা হবে মাইনাস হাফ। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। উপশক্তি স্তরে যদি একটা ইলেকট্রন থাকে তাহলে কি ওয়ান হবে? হ্যাঁ, একটা যদি থাকে সেক্ষেত্রে আপনি এক নিবেন, যেমন এটা এখানে এক আছে, হ্যাঁ, এখন এখানে আপনি এক নিবেন, এখন এক নিবেন, আবার এখানে হাফও নেওয়া যাবে। এটা হচ্ছে এন এর মানগুলোর সাথে সম্পৃক্ততা করে নিবেন। দেখেন আমি আর একটু দেখাই আপনাদেরকে, ধরেন এটার জন্য আমরা বের করবো, এটা এটার জন্য। এখন এটাকে দেখেন, আমরা এটার জন্য এন এর যে মানটা, এটা কত লিখবেন আপনি? 3। আচ্ছা, এবার আসেন আপনি এল এর জন্য কি লিখবেন, দেখেন এখানে এস আছে, এল এর জন্য কি লিখবেন? 0। আচ্ছা, এম এর মান তাহলে কত হবে? 0। আচ্ছা, এখন আসি আমরা এস এর মানটা লিখব। এখন এস এর যে মানটা লিখবো, দেখেন এস এর ধারণ ক্ষমতা কত আপনাকে বলেন তো? টু। এখন আপনি টু থেকে ওয়ান লিখতেছেন, এই স্যার যে দুইটা ইলেকট্রন। এস এর দুইটা ইলেকট্রন থাকতে পারে, কিন্তু এখানে আছে কয়টা? একটা, ঠিক না? তাহলে আমরা যদি এসটাকে এইভাবে লিখে রাখি, ধরেন
এই যে একমুখীটা লিখে রাখছি, এই যে এখানে একমুখীটা লিখে রাখছি, এই যে বিপরীতমুখীটা নাই, বিপরীতমুখী নাই। কিন্তু এখানে তো বিপরীতমুখী থাকার গড়টা আছে, আছে না? এখানে তো আরেকটা থাকার কথা ছিল, কিন্তু নাই। এখন আপনি এখানে তাইলে এই যে থাকার কথা দুইটা, এসে থাকার কথা দুইটা, কিন্তু আপনি নিছেন কয়টা? একটা। তাহলে আপনি দুইয়ের অর্ধেক নিছেন না? তার মানে এখানে হাফই লিখবেন, কিন্তু দেখেন একটা ইলেকট্রন থাকার কারণে আপনাকে এখানে আর মাইনাসের কোনো সম্ভাবনা নাই, অর্থাৎ এটা হবে প্লাস। তো এই হচ্ছে আমাদের মোটামুটি প্রশ্নের যে আলোচনাগুলো ছিল, আমরা আলোচনা শেষ করলাম।